আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনা হবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অ্যান্ড রাসায়নিক বন্ধন, যেটা আমাদের বোর্ড এক্সাম বা কলেজ এক্সাম বা অ্যাডমিশন সকল ক্ষেত্রেই সমানভাবে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে কন্টেন্টও কিন্তু প্রায় অনেকগুলো, কিন্তু কন্টেন্টগুলো যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে কন্টেন্টগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে ইজি লাগার কথা। প্রথমত এই অধ্যায়ে কী কী আলোচনা হবে। এই অধ্যায়ে মূলত আমরা দেখে বুঝতে পারছি দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আর আরেকটা হচ্ছে কি আমাদের রাসায়নিক বন্ধন। এখানে পর্যায়বৃত্ত ধর্ম থেকে MCQ অ্যাজ ইউজুয়াল দেয় এবং রাসায়নিক বন্ধন থেকে 100 অ্যাজ ইউজুয়াল দেয়। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে প্রথমত আমাদের পর্যায় সারণীর ইতিহাস, কীভাবে পর্যায় সারণীতে কীভাবে হিস্ট্রিটা হলো এই ইতিহাস জানবো। এরপরে গ্রুপ নির্ণয়, অর্থাৎ কোনো একটা যদি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে সেটাকে আমরা গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় এটা করতে পারবো। তারপর আমাদের ব্লক কেমিস্ট্রি, S ব্লক, P ব্লক, D ব্লক, A ব্লক, এই মৌলগুলোকে আমরা বিভক্ত করতে পারবো। তারপরে আমাদের পর্যায়ভিত্তিক বিভিন্ন ধর্ম, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার, এই টপিকগুলো আলোচনা করার পরে আমাদের মৌলের অক্সাইড, ক্ষার ধর্ম, এই দুটো নিয়েই মূলত এই প্রথম পার্টটা শেষ হয়। এরপরে রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধন দুইটাই জানতে হয়। এখানে আয়নিক বন্ধন আর ধাতব বন্ধন খুব একটা আলোচনা বা টপিক নাই। সন্নিবেশ বন্ধন থেকে একটা শ্রেণীবিন্যাস করে আমরা পাই, সেটা হচ্ছে কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, যেটা সিকিউরিটির জন্য অনেকটা ইম্পর্টেন্ট। এরপরে পোলারায়ন, পোলারিটি, ফাজানের নীতি, তারপরে হাইড্রোজেন বন্ড, এগুলো থেকেও কিন্তু সিকিউ অ্যাজ ইউজুয়াল আসে। মোটামুটি যদি কয়েকটা কন্টেন্ট আমরা অধ্যায় পড়ে নিই তাহলে কিন্তু এই অধ্যায়ের সকল বেসিক জান। এখন আমরা আলোচনা করব পর্যায় সারণীর হিস্ট্রি নিয়ে। আজকে আমরা 118টি মৌল নিয়ে পর্যায় সারণীকে দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম যখন পর্যায় সারণীটা আবিষ্কৃত হয়েছিল তখন কি 118টি মৌল ছিল না। এখন তুমি এটা এভাবেও বাঁচতে পারো, তুমি যখন প্রথম হয়েছিল তখন তোমার জন্ম, তুমি আকারে ছোট ছিলা, দিন দিন বেড়েছে, তোমার উন্নতি হয়েছে, তোমার মধ্যে ব্রেন, বুদ্ধি সব কিছু কিন্তু তোমার বেড়েছে, তোমার চিন্তা করার মানসিকতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে ছোটোবেলার তুলনায়। ঠিক সেই রকমভাবে পর্যায় সারণী আদিকালে যেরকম হয়েছিল সেটা ডেভেলপ হয়ে হয়ে আজকের আমরা এই পর্যায় সারণীটা কি দেখতে পাচ্ছি। আজ থেকে 10 বছর বা 15-20 বছর পর আবার দেখবো এই পর্যায় সারণীতে অনেক কিছু জিনিস ডেভেলপ হয়েছে। তো এরকমভাবেই পর্যায় সারণীটা 1789 সালে সর্বপ্রথম ল্যাভেসিয়ে একটা ছক প্রদান করেছিলেন। আমরা যে একটা পর্যায় সারণীর একটা সুনির্দিষ্ট কাঠামো দেখতে পাই, এই কাঠামোটা মূলত ল্যাভেসিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং সেখানে তিনি 33টি মৌলকে নিয়ে কাজ করেছিলেন এবং এই 33টি মৌলের মধ্যে তিনি ধাতু এবং অধাতু চিহ্নিত করে দিয়েছিলেন। এরপরের দিকে 1889 সালে বিজ্ঞানী ডোবেরাইয়ানার একটা ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী সূত্রটা এরকম, আমরা যদি একই সিরিয়ালে তিনটা মৌল নিই, প্রথম এবং 3 নাম্বার মৌলের পারমাণবিক ভরটাকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে দ্বিতীয় মৌলের আমরা কি পেয়ে যাই, পারমাণবিক ভরটা কিন্তু পেয়ে যাই। কিভাবে? ধরো পটাশিয়াম, ক্যালসিয়াম আর স্ক্যান্ডিয়াম, এই তিনটে আমাদের মৌল। এখন পটাশিয়ামের পারমাণবিক ভর আর স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভরটাকে যোগ করে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পাবা, তুমি হচ্ছে এই ক্যালসিয়ামের পারমাণবিক ভরটা কিন্তু তুমি পেয়ে যাওয়া। এটাই হচ্ছে মূলত ডোবেরাইয়ানের ত্রয়ী সূত্র। যদি নাও পাই তাহলে একটা সিমিলারিটি বা কাছাকাছির একটা কি আসবে, মান আসবে। এরপরে 1864 সালে নিউল্যান্ডের একটা অষ্টক সূত্র প্রদান করে। অষ্টক সূত্র কি, পারমাণবিক সংখ্যাগুলো যদি পর্যায়ক্রমে বলা যায় তাহলে প্রথম মৌলের সাথে তার অষ্টম মৌলের কি ধর্মের আমরা একটা কি পাই ভাই, মিল পাই। এটাই হচ্ছে কি নিউল্যান্ডের অষ্টক সূত্র। তারপরে 1869 সালে মেন্ডেলিভ, যাকে আমরা পর্যায় সারণীর কি বলি, জনক বলে থাকি, এই মেন্ডেলিভ পারমাণবিক ভর অর্থাৎ ভরের, এখন যেমন আমরা দেখছি না মৌলর ইলেকট্রন বিন্যাস করো, অমুক করো, তমুক করো, সবগুলো কি পারমাণবিক সংখ্যাটা ইউজ আমরা করি, কিন্তু এই মেন্ডেলিভ কী করেছিলেন, সর্বপ্রথম তিনি পারমাণবিক ভরের হিসাবে কী করেছিলেন, পর্যায় সারণীটা তৈরি করেছিলেন। এরপরে সেখানে কিছু সীমাবদ্ধতা দেখা যায়, যেমন পটাশিয়াম এবং কয়েকটি মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব সিস্টেম। তখন এই দ্বিধাদ্বন্দ্বটা 1913 সালে বিজ্ঞানী মোসলে কী করে, পারমাণবিক সংখ্যাতে কনভার্ট করেন। অর্থাৎ আগে মেন্ডেলিভ বলেছিল যে
পারমাণবিক ভরই হবে পর্যায় সারণীর মূল ভিত্তি। তারপরে তিনি কিন্তু ওটা বললেন না, তারপরে তিনি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীর সকল ক্যালকুলেস করলেন এবং এটাকে আরও ডেভেলপ করে আরও বিজ্ঞানী বিভিন্ন ডেভেলপ করে। এটাই হচ্ছে আমাদের হিস্ট্রি। এখন এখান থেকে আমাদের দুইটা ধর্ম আসে, একটা হচ্ছে আধুনিক ধর্ম আর একটা হচ্ছে আগের ধর্ম। এই দুইটা সূত্র আসে, এই দুইটা সূত্র কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখন আমরা এই 2026 সালে এসে যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি, এখানে কী কী ক্যারেক্টার আছে এই জিনিসগুলো আমরা এখন জানবো। এগুলোর থেকে কি আসবে, আমাদের এমসিকিউ আসবে 100%। এখন যদি তুমি পর্যায় সারণীর দিকে তাকাও তাহলে তুমি দেখবা পর্যায় সারণীতে এইভাবে খাড়া স্তম্ভ আছে, খাড়া কলাম আছে, বা গ্রুপ বলো বা স্তম্ভ বলো, যাই বলো না কেন, এগুলো 18টা রয়েছে। এগুলোকে আমরা এক একটা গ্রুপ বলি। তাহলে পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা কয়টি? 18টি। এরপরে যদি তুমি এই আনুভূমিক বরাবর যে রেখাগুলো পাও, দাগগুলো, এগুলোকে আমরা বলি পর্যায়। এই পর্যায় কয়টা রয়েছে? 7টা রয়েছে। এই 7টা পর্যায়ের মধ্যে নিচে আবার আমরা দুইটা কি দেখি, এই দুইটাকে কিন্তু আমরা পর্যায় ধরবো না, ল্যান্থেনিক অ্যাক্টিনিয়াম সারি, কারণ এই দুইটা 3য় নাম্বার গ্রুপ এবং 6ষ্ঠ 7ম পর্যায়ের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ সেই দুইটাকে কিন্তু আমরা নতুন কোনো পর্যায় বলতে পারবো না, কারণ ওইটা পর্যায় সারণীর সৌন্দর্য বিকাশের জন্য ওই ল্যান্থানিড এবং অ্যাক্টিনিয়াম সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে অবস্থান করা হয়েছে। হলো, এরপরে পর্যায় সারণীতে কোন গ্রুপে কয়টা করে মৌল রয়েছে এবং তাদের কিছু স্পেশালি নাম রয়েছে, যেমন ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, তারপরে হচ্ছে নিক্টোজেন, চালকোজেন, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, মুদ্রা ধাতু, অন্ত বিরল মৃত্তিকা ধাতু, অন্ত অবস্থান্তর মৌল ধাতু ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে নাম রয়েছে। এই নামগুলো আমাকে এমসিকিউর জন্য জানা লাগবে। প্রথম নম্বর গ্রুপ এবং 18 নম্বর গ্রুপ মৌল কয়টা? 7টা করে। প্রথম এবং 18 নম্বর গ্রুপে মৌল 7টা করে রয়েছে। তারপরে দ্বিতীয় নাম্বার গ্রুপে মৌল 6টা রয়েছে। আর 13 থেকে 17 নাম্বার পর্যন্ত যে পর্যায় রয়েছে, গ্রুপ রয়েছে, এগুলোতে 6টা করে মৌল রয়েছে। তারপরে গ্রুপ 3 আমাদের 32টা মৌল রয়েছে, কারণ এখানে ল্যান্থেনিড এবং অ্যাক্টিনিয়াম সারির মৌলগুলো 30টা রয়েছে 6ষ্ঠ 7ম পর্যায়ের, আর 4র্থ 5ম পর্যায়ের 2টা মৌল এখানে অন্তর্ভুক্ত। তারপরে আমাদের 4 থেকে 12 এখানে গ্রুপের ক্ষেত্রে মৌল রয়েছে প্রত্যেকটা গ্রুপে 4টি করে। এরপরে যদি আমরা পর্যায়ের দিকে আসি, প্রথম পর্যায়ে 2টি, এভাবে তুমি মনে রাখবে 2 8 8 18 18 32 32, 2 8 8 18 18 32 32, তাহলে 2 বলেছি, তাহলে 2 1 নম্বর পর্যায়ে। তারপরে কি 8 8, তার মানে পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টা করে মৌল। তারপরে 18 18, পর্যায় 4 এবং পর্যায় 5-এ 18টা করে মৌল। তুমি যদি বিশ্বাস না হয় হিসাব করে দেখতে পারো। এবং গ্রুপ 6 এবং 7-এ ল্যান্থেনিড অ্যাক্টিনিয়াম সারির মৌল রয়েছে, এই দুইটাতে কি রয়েছে, আমাদের 32টা মৌল রয়েছে। এরপরে পর্যায় সারণীর টোটাল মৌল হয়ে গেল 118টি। এদের মধ্যে 94টা ধাতু, 18টা অধাতু অ্যান্ড অপধাতু 6টা। অপধাতুর নামগুলো আমাকে মনে রাখা রাখবে। অপধাতুর নামগুলো হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, AS, SB আর TA, এই কয়েকটা সংকেত আমাদের কিসে? অপধাতু। অ্যান্ড ধাতু অধাতু এগুলো আমাদের মনে না রাখলেও চলবে। এটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো মৌলের ইলেকট্রন বিন্যাসে। ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় আমরা এসএসসিতে শিখেছি। ইলেকট্রন বিন্যাস এভাবে করতে হয়, যে কোনো একটা মৌল আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্ববহিস্থ কক্ষপথটা নিয়ে আমাকে কাজ করা লাগবে। সর্ববহিস্থ কক্ষপথটা যদি শুধু S অরবিটাল হয়, তাহলে S এর উপর যে কয়েকটা ইলেকট্রন থাকবে ওইটাই তার গ্রুপ সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি আমরা জানি 1s1, তাহলে 1s1 এটার একটাই গ্রুপ, একটাই কি, তাহলে S এর উপর 1 আছে, তাহলে এর গ্রুপ নাম্বার 1। তারপরে আমরা যদি মৌলের ইলেকট্রন বিন্যাস করে শেষের দুইটা দেখি, শেষ দুইটা অংশ যদি দেখি কি S এবং P দুইটা অরবিটাল আছে, তাহলে SP অরবিটাল যোগ করব, ওদের সাথে যদি 10 যোগ করি তাহলে আমরা গ্রুপ পেয়ে যাব। তারপরে ডি ব্লক মৌলের ক্ষেত্রে S এর সাথে D অরবিটালের ইলেকট্রনটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে সেটার গ্রুপ পাবো। এবং এ ব্লকের ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা অলওয়েজ কি হয়? 3 হয়। এরপরে আমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে। পর্যায় কীভাবে নির্ণয়? পর্যায় মানে যে সর্ববহিস্থ, অর্থাৎ যে কয়েকটা শক্তি স্তর থাকতে পারে একটা ইয়েতে। আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখলাম কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ 3টা শক্তি স্তর, তাহলে তার
পর্যায় নাম্বার 3, সর্বোচ্চ 5টা শক্তি স্তর রয়েছে সেখানে, তাহলে তার পর্যায় সংখ্যা 5। তো এই কয়েকটা জিনিস কিন্তু জানলে আমাদের কিন্তু এখান থেকে বেসিক ডান। এরপরে কোন গ্রুপের জিনিসগুলোকে কি বলে এই জিনিসটা কিন্তু আমরা এখন শেখার চেষ্টা করব। ওকে, প্রথমত আসবো গ্রুপ 1। গ্রুপ 1-এর হাইড্রোজেনকে বাদ দিব। হাইড্রোজেন বাকি 6টা মৌল। 6টা মৌলকে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। কারণটা কি? এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই 6টি ধাতু হচ্ছে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এ কয়েকটা। তারপরে আমাদের আসে গ্রুপ 2। গ্রুপ 2-কে আমরা বলি কি? গ্রুপ 2-এর মৌলগুলোকে আমরা কি বলে থাকি ভাই? গ্রুপ 2-এর মৌলগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু, কারণ এগুলো অধিকাংশ মাটিতে পাওয়া যায় এবং এরাও পানির সাথে বিক্রিয়া করে আমাদের। এর আগে সোডিয়াম গ্রুপ 1-এরগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করতো, কিন্তু গ্রুপ 2-এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ওর থেকে তুলনামূলক একটু কম সবল ক্ষার তৈরি করবে, মানে কম পরিমাণে একটু মৃদু ক্ষার তৈরি করবে এই গ্রুপ 1-এর তুলনায়। এরপরে আমরা আসি গ্রুপ 3। এই গ্রুপ 3-এ কি আমাদের ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি রয়েছে। গ্রুপ 3-এ আমাদের কি রয়েছে? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি রয়েছে। এবং এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলের ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই 3টা মৌল বাদে বাকি 27টা মৌলকে আমরা বলি অন্ত অবস্থানান্তর মৌল। এরপরে আমাদের আসে কি? গ্রুপ নাম্বার যদি আমরা 15 যাই, নিক্টোজেন অথবা শ্বাসরোধকারী গ্যাস। গ্রুপ 16গুলোকে আমরা বলি আকরিক উৎপাদনকারী বা চালকোজেন গ্যাস। গ্রুপ 17 মৌলগুলোকে বলি হ্যালোজেন গ্যাস। গ্রুপ 18-কে আমরা বলি কি? অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। এখানে গ্রুপ 18-র মৌলের ক্ষেত্রে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টোন, জেরন, রেডন, অর্গানিসন। তারপরে গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাসিন এবং টেনোসিন। এরপরে আমাদের আসে কি? গ্রুপ চালকোজেন অথবা আমরা বলতে পারি আকরিক উৎপাদন, সেখানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেডিলিয়াম, অলিভিয়াম ইত্যাদি রয়েছে। তারপরে আমাদের নিক্টোজেন মৌল রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিমিয়াম, বিসমাথ। এ কয়েকটা মৌলর নাম আমাকে মনে রাখা লাগবে। এরপর আরেকটা আসে গ্রুপ 11 মুদ্রা ধাতু, কপার, সিলভার এবং গোল্ড। EU, AG, CU, AG, এই 3টা মৌলের নাম মনে রাখা লাগবে। কিন্তু রন্টোজাম গ্রুপ 11-র মৌল হলেও সেটা কোনো মুদ্রা ধাতু নয়। এবং এই ধাতুগুলো প্রাচীনকালে মুদ্রার, অর্থাৎ আমাদের বর্তমানে আমরা টাকার বিনিময়ে কি লেনদেন হিসাব করি, এই যে ধাতুগুলোতে পূর্বে কী করা হতো? লেনদেনটা করা হতো। তাহলে এই জিনিসপাতিগুলো হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা ব্লক কেমিস্ট্রিতে। ব্লক কেমিস্ট্রি মানে কি? পর্যায় সারণীর মৌলগুলোকে আমরা 4টা স্পেশাল ব্লকে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে S ব্লক, P ব্লক, D ব্লক, A ব্লক, SPDF। এবং SPDF অনুসারে কিন্তু আমরা কিসের নাম করেছিলাম? অরবিটাল উপশক্তি স্তর, যেমন S উপশক্তি স্তর, P উপশক্তি স্তর, D উপশক্তি স্তর, F উপশক্তি স্তর, তাই না? তাহলে S অরবিটাল বা S ব্লক মৌলগুলোর ক্ষেত্রে কি? যেই মৌল, কোনো একটা মৌল তুমি ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটাকে তুমি খেয়াল করবা। সর্বশেষ ইলেকট্রনটা এসে আছে, তার মানে কি এসের ওপর কি ওই ইলেকট্রনটা আছে, নাকি পি এর ওপরও ইলেকট্রনটা আছে, নাকি ডি এর ওপরও ইলেকট্রনটা আছে, নাকি এফ এর ওপরও ইলেকট্রন আছে? যার উপর ইলেকট্রনটা থাকবে সেটাই তার ব্লক। ধরে নাও কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে পি অরবিটাল বা পি উপশক্তি স্তরের উপরে কী রয়েছে? ইলেকট্রনটা রয়েছে, তার মানে সেটা কি? পি ব্লক মৌল। তারপরে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি ডি এর ওপর তার সর্ববহিষ্ঠ কক্ষপথ ইলেকট্রনটা রয়েছে, তাহলে সেটা হচ্ছে কি ডি ব্লক মৌল। তারপর এভাবে যদি এফ এর উপর থাকে এফ ব্লক মৌল, পি এর উপর, এই মৌলগুলোর নাম মনে রাখতে লাগবে। পর্যায় সারণী গ্রুপ 1 এবং 2 মৌলগুলোকে আমরা মূলত বলে থাকি এস ব্লক মৌল। কারণ যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে তুমি কি দেখবে? ইলেকট্রন বিন্যাস যদি দেখো তাহলে তুমি দেখবে এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায়। কিন্তু এস অরবিটালে হাইড্রোজেন গেলেও, হাইড্রোজেন যদিও এস অরবিটালে যায়, তাহলে হাইড্রোজেন অর্থাৎ গ্রুপ 1-এর 7টা মৌল, গ্রুপ 2-এর 6টা মৌল, 13টা মৌল হলো। আর গ্রুপ 18-র হিলিয়াম মৌলটাকে এস ব্লকের অন্তর্ভুক্ত করে। তাহলে এস ব্লক মৌল সংখ্যা কয়টা? 14টা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে পি ব্লক আমরা খুবই মনে রাখতে পারি। আমরা 18 নম্বর গ্রুপের হিলিয়ামটাকে বাদ দিয়ে দিলাম। হিলিয়াম বাদ দিলে 18 নম্বর গ্রুপে কয়টা মৌল? 6টা মৌল থাকলো। তাহলে আমরা আগে শিখেছিলাম গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত মৌলগুলো 6টা করে রয়েছে। 13 থেকে আমাদের 17 পর্যন্ত 7টা, আর ওই নিষ্ক্রিয় গ্যাসের আমি হিলিয়ামটাকে বাদ দিলে ওখানেও 6টা হয়ে গেল। তার মানে দেখো 13,
14, 15, 16, 17, 18, 6টা গ্রুপ হচ্ছে। 6-এর সাথে তুমি 6 গুণ দাও, কত আসে? 36। তাহলে 36টা মৌল কি আমাদের পি ব্লক মৌল। এরপরে ডি ব্লক মৌল আমাদের রয়েছে 41টা। ডি ব্লক মৌলগুলো কি? ডি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 4 থেকে গ্রুপ কত পর্যন্ত? 12 পর্যন্ত মৌল। তাহলে আমি 4কে যদি হিসাবের বাইরে রাখি, 4কে তুমি হিসাবের বাইরে রাখো, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8টা মৌল পাচ্ছ। তাহলে 8টা গ্রুপ পাচ্ছ, 8টা গ্রুপে 4টা করে মৌল রয়েছে। তাহলে 4 আসতে কত? 32, তাই না? 4 আসতে আমাদের কত আসে? 32। এর সাথে আমাদের আরও কয়েকটা গ্রুপ অ্যাড হয়ে মোট 41টা মৌল আমরা পেয়ে থাকি কার? অর্থাৎ গ্রুপ 13 থেকে গ্রুপ 18। কিন্তু এদের মধ্যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির 3টা মৌলকে আমরা কাউন্টে আনি বা আমরা বিবেচনায় আনি। সেই 3টা হচ্ছে কি? একটা হচ্ছে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম। এই 3টা মৌল সহ গ্রুপ 4 থেকে গ্রুপ আমাদের 3 থেকে গ্রুপ 12, গ্রুপ 3 থেকে আমাদের গ্রুপ 12 মৌলগুলোকে আমরা ডি ব্লক মৌল বলি। এবং এখানে আমাদের অবস্থানান্তর মৌলগুলো কিন্তু থাকে। অবস্থানান্তর মৌল নিয়ে আমরা সামনে ডিটেলস আরও একটু জানবো। এরপর এ ব্লক, এ ব্লকে কি? এ ব্লক মৌলগুলো হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড। তো ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড সারির আমি প্রথমে এর আগে বললাম 3টা মৌল, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। এই 3টা মৌল ডি ব্লকের মধ্যে চলে গেছে। তাহলে ডি ব্লকের মধ্যে যদি যায়, ওকে আর এ ব্লকের মধ্যে আসতে পারবে? কখনোই পারবে না। তাহলে 30টা মৌল থেকে তুমি 3টা মৌল বাদ দিয়ে দাও, 27টা মৌল। এই 27টা মৌল আমাদের কি? এ ব্লক মৌল। তাহলে জানতে হবে এস ব্লক মৌল 14টা, পি ব্লক মৌল 36টা, ডি ব্লক 31টা এবং এ ব্লক হচ্ছে আমাদের কয়টা? 27টা। এই 3টা আমাকে মনে রাখা লাগবে। এখন প্রত্যেকটা ব্লকের আমরা কিছু বৈশিষ্ট্য জানি। এস ব্লক মৌল কি? এস ব্লক মৌল সর্বশেষ বস্তু এস অরবিটালে যাবে, আমরা জেনেছি 14টা। এর মধ্যে একটা অধাতু আছে আর একটা নিষ্ক্রিয় গ্যাস আছে। কি কি? একটা হাইড্রোজেন এবং একটা হিলিয়াম। এই দুইটা কিন্তু পরীক্ষায় দেয়। তারপরে এগুলো কি? এগুলোর ক্ষেত্রে কোনো ইলেকট্রন বিন্যাসে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। যেহেতু বিজোড় ইলেকট্রন থাকে না, তাহলে এরা কি? ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এদের কোনো চুম্বক ধর্ম নাই। অর্থাৎ এদের যদি সুস্থিত আয়নে তুমি ইলেকট্রন বিন্যাস করো, তুমি এখানে কোনো বহিস্থ কক্ষপথে কোনো অযুগ্ম ইলেকট্রন পাবে না। অযুগ্ম ইলেকট্রন না পেলে সেটা কি? ডায়াম্যাগনেটিক। তো এত গেল। এবং এরা কিছু গুণে শেখায় এবং এখানে মনে রাখবা বেলি, বেলি মানে কি? বেরিলিয়াম এবং লিথিয়াম। এই 2টা মৌল বাদে বাকি 12টা মৌল আয়নিক বন্ধনে কি করে? অংশগ্রহণ করে। এবং এরা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে কি জানি আমরা? জারণ। আর যারা জারণ ঘটায়, যাদের জারণ হয় তারাই কি? বিজারক পদার্থ। তার মানে এরা তীব্র বিজারক পদার্থ। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা পি ব্লক মৌল। পি ব্লক হচ্ছে এমন একটা মৌল যেখানে তুমি ধাতু, অধাতু, অপধাতু সব পাবা। অপধাতু আমরা শিখেছিলাম 6টা, অধাতু শিখেছিলাম 18টা। এই 2টায় 18টা অধাতু এবং 6টা অপধাতু, না 18টা অধাতু এবং 6টি অপধাতু এই পি ব্লকের মধ্যে অবস্থিত। তাহলে মানে 18 আর 6কে যদি তুমি যোগ দাও, কত আসে? 18 আর 6কে যোগ দিলে আসে 24। তার মানে 36টা হতে আরও 12টা লাগে। এই 12টা মৌল হচ্ছে কি? ধাতু হলো। এবং এর মধ্যে আমাদের নিষ্ক্রিয় ব্যাকের অন্তর্ভুক্ত পি ব্লকের ক্ষেত্রে এস, হিলিয়াম বাদে বাকি সবগুলো কিন্তু মৌল। ওকে, আর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল মানে বলা হয় যারা স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাসটা যাদের ঘটে। যেমন এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে ঘটার কারণে এস এবং পি ব্লকের মৌলগুলোকে আমরা বলে থাকি কি? প্রতিনিধি মৌল। এবং এদের মধ্যে কিছু স্পেশাল টাইপ রয়েছে, যেমন হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, নিক্টোজেন, চালকোজেন। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু আমাদের এ ব্লকের মধ্যে অবস্থিত। এবং এ ব্লকের কিছু পি ব্লকের কিছু মৌল রয়েছে যারা একাধিক কী করতে পারে? একাধিক জারণ অবস্থা। যেমন তুমি সালফারের যদি দেখো 2, 4, 6, আরও কিছু মৌল রয়েছে যারা কিন্তু একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। মোটামুটি এতটুকু বৈশিষ্ট্য জানলে আমাদের শেষ। এরপরে আমরা আসবো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল দেখেছিলাম যে ডি ব্লক মৌল আমাদের 36টা, সর্ববহিস্থ কক্ষপথে যদি 41টা, সর্ববহিস্থ কক্ষপথে যদি ডি অরবিটালে প্রবেশ করে ইলেকট্রনটি, তাহলে সেটাকে আমরা বলি ডি ব্লক মৌল। ডি ব্লকের মধ্যে একটা কাইন্ড অফ মৌল থাকে যেটা হচ্ছে অবস্থানান্তর মৌল, যেটার থেকে আমাদের পরীক্ষায় MCQ, CQ অহরহ দেয়।
এবং এই ডি ব্লক মৌলগুলো অধিকাংশই পরিবর্তনশীল জারণ দেয়, এরা রঙিন যৌগ গঠন করে। এদের মধ্যে আমাদের কি প্যারাম্যাগনেটিক অর্থাৎ চুম্বক ক্ষেত্র রয়েছে। আবার এমন কিছু মৌল রয়েছে যারা অধিক চুম্বক ধর্ম প্রদর্শন করে, যেমন ফেরাস, কোবাল্ট, নিকেল। এই তিনটাকে কি বলা হয়? ফেরোম্যাগনেটিক পদার্থ। ছাড়াও এখানে প্যারাম্যাগনেটিক কিছু পদার্থ কিন্তু বিদ্যমান রয়েছে এবং এই মৌলগুলো ভারী মৌল, অর্থাৎ এরা কি একটা ধরনের ভারী মৌল। তো মোটামুটি যদি এতটুকু বৈশিষ্ট্য জানি, আর প্রভাবক হিসেবে কাজ করে, সংকর ধাতু তৈরি করা যায়, হ্যাঁ, রঙিন যৌগ গঠন করে, ইত্যাদি ইত্যাদি, এই ধাতুগুলোকে করা হয়। এবং এটার মধ্যে ডি ব্লক মৌলের মধ্যে স্পেশাল একটা কি রয়েছে? 11 নম্বর গ্রুপের মুদ্রা ধাতু, এটা আমাদের ইম্পর্টেন্ট। এরপরে এই ডি ব্লক মৌলের মধ্যে কিছু মৌল রয়েছে যারা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন প্রদর্শন করে, যেটা হচ্ছে কপার এবং ক্রোমিয়াম, যেখান থেকেও আমাদের কিন্তু পরীক্ষায় সিকিউ আসে। এরপরে আমরা শিখব এ ব্লক মৌল। এ ব্লক মৌল কি? যাদের ওই ল্যান্থানাইড ছাড়ি এবং অ্যাক্টিনাইড ছাড়ির অ্যাক্টিনিয়াম, ল্যান্থানিয়াম আর থোনিয়ামকে বাদ দিলে বাকি 27টা মৌল কি? এ ব্লক মৌল। এবং এ ব্লক মৌলগুলোকে আমরা বলি থাকি বিরল মৃত্তিকা। কী ধাতু ভাই? বিরল মৃত্তিকা। না, সরি, এই এ ব্লকের 27টা মৌলকে আমরা বলে থাকি কি? অবস্থান্তর মৌল। এবং এদের মধ্যে আমাদের ল্যান্থানাইড সারির একটা মৌল রয়েছে, ল্যান্থানাইড সারির মৌলটাকে আমরা বলি বিরল মৃত্তিকা মৌল বা বিরল মৃত্তিকা ধাতু, ইত্যাদি ইত্যাদি দিতে পারি। এরপর আমরা সুপার টুপার একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা আলোচনা করব, অবস্থান্তর মৌলটা কি। এখান থেকে তোমাদের মনে প্যাস আসে, অবস্থান্তর মৌল হতে হলে অবশ্যই ডি ব্লক হতে হবে, কিন্তু ডি ব্লকে সবগুলো অবস্থান্তর মৌল হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ডি ব্লক মৌল মানে সেখানে যদি সর্বশেষ ইলেকট্রনটা দিতেই যাই তাহলে সেটাকে আমরা ডি ব্লক বলি। কিন্তু অবস্থান্তর মৌলের ক্ষেত্রেও আমরা ইলেকট্রন বিন্যাসটা করব, কিন্তু এক্ষেত্রে আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের আয়ন টায়ন এগুলো কোনো কন্ডিশন থাকে না, কিন্তু অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকে যে তুমি একটা মৌলকে অবস্থান্তর ব্যাখ্যা করতে যাচ্ছ, ওইটা তুমি আয়নের ইলেকট্রন বিন্যাস করো। আয়নের ইলেকট্রন বিন্যাস করে যদি সর্ববস্তু কক্ষপথে 1 থেকে 9টি ইলেকট্রন ডি অরবিটালে থাকে, তবে তাহলে তুমি তাকে অবস্থান্তর মৌল বলতে পারবা, নাহলে পারবে না, সোজা কথা। এখন এর মধ্যে কয়েকটা মৌল রয়েছে, যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক। এরা ডি ব্লক মৌল, কিন্তু এদের যখন সুস্থিত আয়নটার ইলেকট্রন বিন্যাস করবে, এদের ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকবে জিঙ্কের ক্ষেত্রে, এবং স্ক্যান্ডিয়াম 3+ যদি ইলেকট্রন বিন্যাস করে ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। জিঙ্ক 2+ ইলেকট্রন বিন্যাস করে দেখবে শেষ অরবিটাল ডি অরবিটালে 10টি। তাহলে দুইটাই কি কন্ডিশন পূরণ করলো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি 1 থেকে 9, তাহলে এখানে 0, এখানে 10, তাহলে এই দুইটা মূল অবস্থান্তর মৌল না। এই দুইটাই আমাদের পরীক্ষায় 100% দিবে এবং এই দুইটা থেকে আমাদের কি সিকিউটাও আসে। অবস্থান্তর মৌলগুলো কি? পরিবর্তনশীল জারণ অবস্থা দেয়, জটিল যৌগ গঠন করে। জটিল যৌগের যে কেন্দ্র আয়নটা আমরা সামনে দেখব, ওই কেন্দ্র আয়ন বা প্রধান আয়ন হিসাবে কি করে অবস্থান্তর মৌলটা কাজ করে। তারপর এদের চুম্বকত্ব ধর্ম রয়েছে, প্যারাচুম্বকত্ব, ফেরোম্যাগনেটিক, দুই ধরনের কি চুম্বক ক্ষেত্র এর কি আছে ভাই? দুই ক্ষেত্রে কিন্তু এর চুম্বক ধর্মটা কি আমাদের বিদ্যমান রয়েছে। এরপরে আমরা আরও কয়েকটা জিনিস টপিক শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মটা কিন্তু অনেক বিশদ আলোচনা, এই আলোচনাটা আমরা এখনই করে দিলাম। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস পরিবর্তনশীল যে ধর্মগুলো, সেগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কয়েকটা শ্রেণী বিভাগ রয়েছে: গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ নির্যুক্ততা। এর মধ্যে সিকিউতে আসে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তির যে ব্যতিক্রম, সেখান থেকে প্রশ্ন আসবে। এখন আমরা দেখব পরমাণুর আকার। পরমাণুর আকারটা কি? আমরা জানি একটা পর্যায়ের বাম থেকে যখন আমরা ডানের দিকে যাই, মৌলগুলোর ক্ষেত্রে কি হয়? আকারটা ছোট হয়। কেন ছোট হয়? কারণ ওখানে একটা মৌলের ডানের দিকে যে মৌল থাকে, বামের দিকে যে মৌলগুলো থাকে, তার থেকে ডানের দিকে মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বেশি হয়, আর ইলেকট্রন প্রোটন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়। আকর্ষণ বেশি হলে সেটাকে তুমি ছোট হয়ে যাবে। এটার উদাহরণটা এরকম, ধরো দুইজন কি হচ্ছে, উদাহরণ আর দিচ্ছি না এর, তাহলে কি, আর যখন আমরা উপর থেকে একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসব, তখন কি হবে? একটা গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে আসি, তখন প্রোটন সংখ্যাও বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু এর সাথে আরেকটা জিনিস কন্ডিশন অ্যাড হয়, সেটা হচ্ছে শক্তি স্তর বাড়ে, যার কারণে পরমাণুর আকারটা তুলনামূলক অত কি হয় না, ছোট হয় না, আগের থেকে বড় হয়ে যায়। তো
আজকে এ পর্যন্তই দিচ্ছি আমি। ইচ্ছা ছিল পুরোটাই করার, কিন্তু পারছি না, কারণ এখন নামাজে যেতে হবে। এর জন্য পর্যায়বৃত্ত ধর্মর যে বেসিক জিনিসগুলো, ওগুলো 10 থেকে 15 মিনিট বুঝাই দিলে এনা। তো এতটুকু যে বুঝাইলাম, এগুলোর থেকে কিন্তু অনেক সিকিউ, অনেক এমসিকিউ আসে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে এই পরবর্তী লেকচারে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে।